হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা একটি ইউনিক অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভি এক্সপ্লেন করতে চলেছি। আর এই মুভিটি মেয়েদেরকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে। আর মুভিতে আমরা সাধারণত ছেলেদেরই প্রধান চরিত্রে দেখে থাকি, কিন্তু এই মুভিতে তোমরা ব্যতিক্রম কিছুই দেখতে পাবে। এই সিনেমার প্রধান চরিত্রে আমরা একটি মেয়েকে দেখতে চলেছি, আর যাতে করে এই মুভিটি মেয়েদের আরো বেশি ভালো লাগবে। আর এই মুভিটি আমাদের সমাজের মেয়েদের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে তৈরি করা হয়েছে। যদিও এটি একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি, যেহেতু এই সিনেমাতে একটি ইউনিক মেসেজ দেওয়া হয়েছে, সেই কারণে এই সিনেমাটি প্রতিটি মেয়েরই আশা করি ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা মুলান নামে একটি মেয়েকে দেখি, যে ছোট বাচ্চা ছিল। আর এই ছোট্ট মেয়ে মুলানি হচ্ছে এই সিনেমার মূল চরিত্র। আর এখানে একটি বিষয় উল্লেখ্য, সে আর 5টি সাধারণ বাচ্চার মতো ছিল না। সে ছিল খুবই তেজি, বুদ্ধিমান ও চালাক। আর তার ভেতরে একটি বিশেষ যোদ্ধার গুণ ছিল। ছোটবেলাতে তার বাবা জু তাকে একটি মুরগি ধরার জন্য বলে, কারণ তার বাবার একটি পা ভাঙা ছিল। আর সেই কারণে তার বাবা তো সেটি ধরতে পারছে না, আর মুরগিটিও ছুটে গিয়েছে, এখন কিভাবে ধরবে। আর এই কারণে সে তার মেয়েকে আদেশ করে মুরগিটি ধরার জন্য। আর তখনই আমরা দেখি মুলান তার প্রতিভা দেখায়। মানে মুলান একটি ক্যারাটে মাস্টারের মতো কুম্ফুর মাধ্যমে খুব সহজেই চালের উপরে উঠে পড়ে। আর সেখান থেকে সে যখন নিচে নামতে থাকে, আর তখনই তার পা পিছলে যায়। আর তখন নিচে থাকা সবাই তো টেনশনে পড়ে যায় যে কি হবে এখন। ঠিক তখনই আমরা দেখি মুলান ক্যারাটে মাস্টারের মতো লাফ দিয়ে বিভিন্ন টেকনিক ব্যবহার করে নিচে নেমে গেল। সাধারণত এই ধরনের ঘটনা দেখলে মানুষ তো তার প্রশংসাই করা উচিত, কিন্তু এখানে সম্পূর্ণ তার বিপরীত ঘটনা ঘটে। কেউ তো তার প্রশংসাই করে না, উল্টো সব লোকেরা তাকে দেখে বিরক্ত বোধ করে। সেখানে থাকা লোকজনেরা বলে, একটি মেয়ের এইভাবে চলাফেরা করা একেবারেই শোভা পায় না। যোদ্ধাদের মতো বা ক্যারাটে মাস্টারের মতো আচরণ একমাত্র ছেলেরাই করতে পারে। মানে গ্রামের লোকেরা তার উপরে মোটেও খুশি নয়, কিন্তু তার বাবা এটি দেখে অনেক খুশি হয়েছিল। যাই হোক, এরপরে আমরা দেখি মুলানের মা মুলানের বাবার সাথে কথা বলছে। মুলানের মা মুলানের বাবাকে বলছে, মেয়েদের এই ধরনের চলাফেরা একদমই শোভা পায় না। আপনি কিন্তু মুলানকে আর যোদ্ধাদের টেকনিক মোটেও শেখাবেন না, কারণ মুলান যদি এইভাবে চলাফেরা করতে থাকে তাহলে এখানে থাকা লোকেরা মুলানকে ডাইনি উপাধি দিবে, এমনকি মুলানকে গ্রাম থেকে বেরো করে দিতে পারে এরা। আর পাশে থেকে মুলান এইসব কথা শুনে ফেলে, আর সে এইসব শুনে অনেক মন খারাপ করে আর অনেক হতাশ হয়ে যায়। আর সে বাইরে গিয়ে সব জিনিস ঠিক করতে থাকে, যেগুলো সে আজ সকালে মুরগি ধরতে গিয়ে ভেঙেছিল। মানে সে একটি ফিনিক্স পাখির মূর্তি ভেঙে ফেলেছিল, সেটি ঠিক করে আর কি। তো ঠিক করতে করতে সেখানে মুলানের বাবা চলে আসে। মুলানের বাবা মুলানকে বলে, দেখো, আমাদের এখানে মেয়েদেরকে সবসময় ঘরের ভেতরে থাকতে হয়, এমনকি যুগ যুগ ধরেই এই প্রথা চলে আসছে। আসলে তুমি যেইভাবে চলাফেরা করছো এটিও খারাপ নয়, এখানে তোমার কোনো দোষও নেই, কিন্তু তারপরেও আমরা তো এই প্রথাকে ভাঙতে পারবো না। এবং তার বাবা আরো বলে, যাই হোক, তোমার পরিবারের কথা চিন্তা করেও তোমার আর এইসব করা যাবে না। মুলান তার বাবার কাছ থেকে এইসব কথা শোনার পরে সে নিজেকে প্রস্তুত করে নেয় যে সে অন্য 10টা মেয়ের মতোই হবে, আর কখনোই তার ভেতরে যে প্রতিভাটি রয়েছে সেটি কারোর সামনে আনবে না। আর ঠিক এভাবেই চলতে থাকে, আর মুলানও আস্তে আস্তে বড় হয়ে যায়। আর তাকে আমরা দেখি একটি যোদ্ধার মতো ঘোড়া রাইড করছে। আর এরপরে আমাদেরকে বড়ি খানকে দেখানো হয়, যার একটি মেন উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে অনেক বেশি রাজ্যকে পরাজিত করবে আর সেই সব রাজ্যদেরকে নিজেদের গোলাম বানাবে। আর তার সাথে একটি ডাইনি ছিল যার নাম হচ্ছে ইয়ানিয়াম। আর সেই ডাইনির কাছে একটি স্পেশাল পাওয়ার ছিল, সে যে কোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারে। তো আমরা দেখতে পাই ইয়ানিয়ান একটি জায়গায় আক্রমণকারী কিছু সৈন্যদের মেরে ফেলেছে, আর তারপরে একটি সৈনিকের রূপ ধারণ করে চীনের রাজধানীতে চলে গিয়েছে। সেখানে গিয়ে চায়নার সম্রাটের সাথে কথা বলে। চায়নার সম্রাটকে গিয়ে বলে, বড়িখান নামে একজন লোক আস্তে আস্তে অসংখ্য লোককে মেরে ফেলবে এবং সব রাজ্যকে গোলাম বানাতে চাচ্ছে। মানে বড়িখানি মূলত ওকে দিয়ে সম্রাটকে ভয় দেখাচ্ছে। আর এছাড়া ইয়ানিয়াম এও বলে,
সেই দিন খুব বেশি দূরে নয় যেই দিন আপনার কাছেও পৌঁছে যাবে বড়ি খান, আর তাকে সাহায্য করছে একটি ক্ষমতাধর ডাইনি। আর এইসব কথা শোনার পরে চায়নার সম্রাট হুকুম করেন যুদ্ধের প্রস্তুতি নিতে, আর চায়নার প্রতিটি বাড়ি থেকে একজন করে যোদ্ধা বাধ্যতামূলক দিতেই হবে। তো তারপরে আমরা দেখি ইয়ানিয়াম বড়ি খানের কাছে পৌঁছায় আর এসে তাকে এই খবর দেয় যে চীনের সম্রাট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর এছাড়াও সে বড়ি খানকে বলে আমরা যেমনটা চিন্তা করেছি ঠিক তেমনটাই হচ্ছে, আর খুব তাড়াতাড়ি সে পুরো চীনের সম্রাট হয়ে যাবে। যাই হোক, অন্যদিকে আমাদের দেখানো হয় মুলানকে। আমরা দেখি মুলান অনেক খুশি হয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়িতে ঢুকতেই তার মা বলে তোমার জন্য পাত্র দেখা হচ্ছে, তোমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হবে, আর তোমাকে এখনই ঘটকের সাথে দেখা করতে যেতে হবে। ব্যাপারটি মুলানের যদিও পছন্দ হয় না, তবে তারপরেও সে কিছুই বলে না, কারণ সে তার বাবাকে ওয়াদা করেছিল সে সমাজের 8-10টা মেয়ের মতোই চলবে। এরপরে আমরা দেখি পরের দিন মুলানের মা মুলানকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এবং সাজিয়ে দেওয়ার পরে তারা তাকে সেই ঘটকের কাছে নিয়ে গিয়েছে। আর এখানে আসার পরে মুলান সবকিছু তাদের রীতি অনুযায়ী করছিল। তো যখন সে চাটি পরিবেশন করে আর ঠিক তখনই সেখানে একটি মাকড়সা চলে আসে, আর তারপরে তারা সবাই ভয় পেয়ে যায়, আর ওই মুহূর্তেই চায়ের কাপটি পড়ে যেতে থাকে। আর ঠিক তখনই মুলান তার প্রতিভা ব্যবহার করে সবগুলো চায়ের কাপ সামলানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই তার মাথার চুল খুলে যায় আর চোখ ঢেকে যায়, যার জন্য সে কিছুই দেখতে পায় না, আর সবগুলো চায়ের কাপ মেঝেতে পড়ে ভেঙে যায়। আর তখন ঘটক অনেক রেগে যায়। ঘটক তার মাকে বলে তোমার মেয়েকে কি কিছু শিখাওনি কাজকর্ম, নাকি পুরুষালী মেয়ে বানিয়েছ? মানে তার পরিবারকে সবার সামনে চরম অপমান করা হয়। তো তারপরে আমরা দেখি মুলানের পরিবারের মন খারাপ, তার বাবারও অনেক মন খারাপ, আর ঠিক তখনই দেখি সেখানে সম্রাটের লোক চলে এসেছে, আর তারা নির্দেশনা শোনায় প্রতিটি বাড়ি থেকে বাধ্যতামূলক একজন করে যোদ্ধা দিতেই হবে। আর তখন জু সামনে যায় আর বলে আমার বাড়ি থেকে আমি যাব, কারণ আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষ সদস্য নেই। আর তখনই সে হাঁটতে গিয়ে নিচে পড়ে যায়, কারণ আমরা জানি তার একটি পা ভাঙা ছিল। আর এটি দেখে তখন সব লোকেরা হাসাহাসি করে, আর এটি অনেক অসহায় একটি দৃশ্য ছিল। তো যাই হোক, তারপরে রাতে তার স্ত্রী তাকে যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করে, কারণ তার স্ত্রীর মনে হয় জু এখন যুদ্ধ করার মতো অবস্থাতে নেই। আর মুলানও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও জু কারো কথা শোনে না। আর এখানে উল্লেখ্য জু কিন্তু অনেক আগের নাম করা একজন যোদ্ধা ছিল, আর যুদ্ধে গিয়েই কিন্তু সে তার পা ভেঙেছিল। যাই হোক, জু তার সাজিয়ে রাখা সব পুরানো অস্ত্রগুলো বের করে। তারপরে সেখানে মুলান আসে। মুলান এই সব জিনিস দেখে অবাক হয়ে যায়, আর তখনই মুলানের বাবা জু তার যুদ্ধের ইতিহাস সম্পর্কে মুলানকে বলে যে সে দেশের হয়ে লড়েছে, শত্রুর হাত থেকে তার দেশকে রক্ষা করেছে, এবং সে দেশের জন্যই আবার প্রাণও দিতে চায়। তো যাই হোক, রাত অনেক হয়ে যায়। মুলানের বাবা সেখান থেকে চলে যায় ঘুমানোর জন্য, আর মুলান কিন্তু ঘুমাতে যায় না। সে তার বাবার যুদ্ধের তরোয়াল, যুদ্ধের হেলমেট এবং যুদ্ধের সমস্ত কাপড় চোপড় পরে তার এই ঘোড়াটি নিয়ে বের হয়ে যায় দেশ রক্ষার লড়াইয়ে যোগ দেওয়ার জন্য। তো পরের দিনে আমরা দেখি মুলানের বাবা মা জেনে গিয়েছে যে মুলান বাসায় নেই, মুলান বাসা থেকে পালিয়ে গিয়েছে। মুলানের মা তো অনেক টেনশন করে তার বাবাকে বলে বাইরের লোকজন যদি এগুলো জানতে পারে তাহলে তো আমার মেয়েকে মেরেই ফেলবে। তখন মুলানের বাবা বলে আমি যদি এখন তাকে খুঁজতে যাই তাহলেই তো সবাই বুঝতে পেরে যাবে যে বাসায় নেই। তো যাই হোক, এরপরে আমাদেরকে মুলানকে দেখানো হয়, আর মুলান যেতে যেতে পথ হারিয়ে ফেলে। আর তখন আমরা দেখি একটি ফিনিক্স পাখি এসে মুলানকে পথ দেখায়। এই ফিনিক্স পাখির গল্পটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফিনিক্স হচ্ছে এমন একটি পাখি, এটা সম্পর্কে একটি প্রচলিত কথা রয়েছে। ফিনিক্স পাখি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সেই পাখিটি নিজের আগুনেই পুড়ে ছাই হয়ে যায়, আর সেই ছাই থেকেই আরো একটি নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। তো এটি হচ্ছে সফলতা বা আশার প্রতীক একটি পাখি। তো যাই হোক, এরপরে আমরা দেখি মুলান সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে সকল যোদ্ধাদের এক করা হয়েছে। তো এখানে সে লাইনে দাঁড়ানোর সময় একটি ছেলের সাথে তার ঝগড়া হয়, আর তখনই সেখানে তার কমান্ডার টাং চলে আসে এবং সে এসে তাদের দুইজনকে আলাদা করে। এরপরে সে মুলানের কাছে মুলানের বাবার নাম জিজ্ঞাসা করে, তারপরে সে সেখান থেকে চলে যায়। এখানে উল্লেখ্য মুলান কিন্তু এখানে মেয়ে সেজে আসেনি, সে এখানে ছদ্মবেশ নিয়ে এসেছে, সে এখানে একটি ছেলে সেজে এসেছে।
রাতে মুলান জানতে পারে সে যেহেতু এখানে ছেলে সেজে এসেছে আর যেহেতু আর্মিতে জয়েন করেছে, তাকে অনেকগুলো ছেলেদের সাথেই থাকতে হবে। আর এর ভেতরে তো সব ছেলেরাই জামা কাপড় খুলেই ঘুরছে। আর এই ব্যাপারটা মুলানের কাছে খুবই অস্বস্তিকর ছিল। তখন সে চিন্তা করছিল সে এদের সাথে কিভাবে থাকবে। আর তখনই সেখানে একটি সেনা কমান্ডার আসে। আজকে রাতে আমাদের এই সেনাঘাঁটি পাহারা দেওয়ার জন্য আমাদের কিছু স্বেচ্ছাসেবক লাগবে। তোমাদের মধ্যে কে স্বেচ্ছায় আমাদের সেনাঘাঁটি আজকে পাহারা দিতে চাও? আর তখন মুলান তাড়াতাড়ি হাত তুলে, কারণ সে তো এতগুলো ছেলের মধ্যে রাত কাটাতে চায় না। তো পরের দিন সকালে আমাদেরকে দেখানো হয় নতুন যেই সব যোদ্ধাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদের ট্রেনিং শুরু হয়ে যায় এবং তাদেরকে সেখানকার কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়। আর এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ম হচ্ছে ধোঁকাবাজি বা মিথ্যা কথা বলা যাবে না। আর এটি হচ্ছে এখানকার সবচেয়ে বড় নিয়ম। আর যে এটি করবে তাকে তো এখান থেকে বের করে দেওয়া হবেই, এছাড়াও তার পরিবারকে এখানে ডেকে নিয়ে এসে অনেক অপমানও করা হবে। আর আরো একটি বিষয় হচ্ছে এখানে কোনোভাবেই কোনো মেয়ে নিয়ে আসা যাবে না। তো প্রথম কথাটি শুনে মুলান অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে সাহস হারায় না। সে প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেয়। এখানে তাদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হয়, তরোয়াল চালানো, তীর ধনুক চালানো। কিন্তু এখানে উল্লেখ্য মুলান কিন্তু এইসব সৈনিকদের থেকেও অনেক বেশি অভিজ্ঞ এইসব কাজে। কিন্তু সে তার এই প্রতিভাগুলো লুকিয়ে এখানে একজন বলদ ছেলে সেজে আছে, মানে সে তার কোয়ালিটি এখানে দেখাচ্ছে না। এরপরে আমরা দেখি সৈনিকদেরকে আরো বেশি কঠিন ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমন তাদের 2 হাতে বালতি ভরে পানি দিয়ে পাহাড়ের উপরে উঠতে বলা হচ্ছে। আর যেটা এই সৈনিকদের মধ্যে সব থেকে বেশি যন্ত্রণাদায়ক ছিল, এটা আসলে সৈন্যদের সহ্য ক্ষমতা পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি বড়ি খান তার সৈন্য সদস্য আরো বেশি বাড়াতে চাচ্ছিল, আর সেই জন্য সে প্রতিদিন নতুন নতুন ছোট ছোট রাজাদের সাথে দেখা করেন। কিন্তু কোনো মিটিংয়েই সে ইয়াইয়ানকে অর্থাৎ সেই ডাইনিকে সাথে করে নিয়ে যায় না। আর যদিও সে কোনো মিটিংয়ে সেই ডাইনিটাকে নিত তাহলে তাকে পাখি সাজিয়ে বসিয়ে রাখত। আর এই বিষয়টি ইয়াইয়ানের অর্থাৎ এই ডাইনিটির অনেক খারাপ লাগতো। তো এখানে ইয়াইয়ান অর্থাৎ সেই ডাইনিটি বড়ি খানকে বলে, তোমার সব বিষয়ই আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে, তুমি যখন মিটিং গুলো করো কেন আমাকে সাথে নাও না? আর যদিও নাও তাহলে আমাকে কেনই বা পাখি রূপে বসিয়ে রাখো, কেন আমার নিজস্ব রূপে সবার সামনে রাখো না? তখন বড়ি খান সেই ডাইনিকে বলে, তুমি তোমার অবস্থান ভুলে যেও না, তুমি একটি মেয়ে, তোমাকে আমি যে কোনো সময় মেরে ফেলতে পারি। তো এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর বড়ি খানের এই কথাগুলো ইয়াইয়ানের ভেতরে অনেক কষ্ট দেয়। মানে এখানে মেয়েদের প্রতি আমাদের মনোভাবটাকেই বোঝানো হয়েছে আর কি। তো এরপরে আমাদের দেখানো হয় সৈন্যঘাটিতে এক সৈন্যের সাথে অন্য সৈন্যের লড়াই করিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে। আর তখন মুলান সেই ছেলেটির সাথে লড়াই করছে যার সাথে সে এখানে আসার পরে ঝগড়া লেগেছিল, আর তার নাম হচ্ছে জিল। তবে এখানে উল্লেখ্য তারা এখন বর্তমানে ভালো বন্ধু হয়ে গিয়েছে। আর এখানে ফাইট করতে করতে জিল নামের এই ছেলেটি মুলানকে বারবারই হারিয়ে দিচ্ছে। আর তখন সেখানে থাকা অনেকেই মুলানকে নিয়ে টিটকারি করছে। আর এরপরে মুলান তো অনেক রেগে যায় আর সে তার আসল প্রতিভা দেখাতে শুরু করে দেয়, যেটা সে ছোটবেলাতেই শিখেছিল। মুলানের এই ধরনের আকর্ষণীয় লড়াই দেখে ওখানকার সবাই তো অবাক হয়ে যায়। কিন্তু মুলান ওই ছেলেটিকে হারানোর পরে সেখান থেকে দ্রুত চলে যায়, কারণ সে চায় না লোকজন তার বিষয়ে বেশি জানাজানি করুক এবং অনেক কিছু তার সম্পর্কে জেনে যাক। আর ঠিক তখনই কমান্ডার তাকে ডাকে এবং তার প্রতিভার প্রশংসা করে আর বলে, তোমার বাবার অনেক গর্ব হবে, আর আমি কিন্তু তোমার বাবাকে চিনি। সেদিন যখন তুমি প্রথম এসেছিলে তোমার হাতে তরোয়াল দেখেই আমি চিনেছিলাম, আর ওই তরোয়ালটা আমি তোমার বাবাকে গিফট করেছিলাম। সে একজন অনেক বড় যোদ্ধা ছিল। আর এই কথাটি মুলানের মনে অনেক লেগে যায় যে তার জন্য তার বাবার অনেক গর্ব হবে, মানে একটি মেয়ে হয়ে সে তার বাবাকে গর্বিত করতে পারবে। তো এরপরে আমরা দেখি 2 হাতে পানির বালতি নিয়ে পাহাড়ে ওঠা যে ট্রেনিংটি রয়েছে, যেটা আজ পর্যন্ত সম্পূর্ণ কেউ উঠতে পারেনি। আর মুলান এটি প্রথমবারের মতো করে দেখায়, যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আর তার সফলতা দেখে তাকে সবাই স্বাগতম জানাতে চলে আসে। আর ঠিক তখনই সবাই তার শরীর থেকে দুর্গন্ধ পায় আর বলে, তোমার গোসল করা উচিত। এখানে একটি বিষয়, এখানে আসার পর থেকে মুলান এখন পর্যন্ত গোসলই করেনি। আর এর কারণ হচ্ছে সে তো মেয়ে, সে তো ছেলেদের মতো আর উলঙ্গ হয়ে সবার সাথে গোসল করতে পারবে না।
তো যাই হোক, এরপরে আমরা রাতে দেখি মুলান রাতে একটি নদীর পাশে গোসল করার জন্য গিয়েছে। কিন্তু মুলান যখনই সেখানে গোসল করছিল আর তখনই সেখানে চিল চলে আসে। আর মুলান তখন চিলকে সেখানে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। মুলান চিলকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। এমনকি মুলান চিলের সাথে অনেক রুড বিহেভ করে আর চিল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে বড়ি খানকে দেখানো হয়। সে চীনের বিভিন্ন রাজ্যে অত্যাচার চালাচ্ছে। আর বড়ি খানের এইসব জুলুম দেখে চীনের সেই কমান্ডার যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। আর তখনই সেই ময়দানে যোদ্ধাদেরকে ডাকা হয়। আর সেই কমান্ডার ঘোষণা দেয়, তোমাদের যেই পর্যন্ত ট্রেনিং সম্পূর্ণ হয়েছে এই পর্যন্তই থাক, আর এক্সট্রা ট্রেনিং করার সময় আমাদের হাতে নেই, এখন তোমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এরপরে তাদের সবাইকে শপথ করানো হয়। আর সেই শপথে বলা হয় সবাই সৎ থাকবে, কখনো কাউকে মিথ্যা কথা বলবে না। আর শপথে এমনও কিছু কথা ছিল যেটি শোনার পরে মুলানের মনে হয় আমি হয়তো সবাইকে ধোঁকা দিচ্ছি। আর এই জন্য মুলান পরে সত্যি বলার জন্য তার কমান্ডারের কাছে যায়। কিন্তু সেই কমান্ডার মুলানের কোনো কথা না শুনেই তাকে বলে, তুমি অনেক বড় একজন বাহাদুর যোদ্ধা, তোমার মতো এত বড় বাহাদুর যোদ্ধা আমি অনেক কমই দেখেছি। আর যখনই এই যুদ্ধটি সফলভাবে শেষ হয়ে যাবে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। মানে এখানে মুলান এসেছিল তাকে সব সত্যি কথা বলতে, যে আমি একজন মেয়ে, আমি ছেলে না, আমি এখানে যুদ্ধ করতেই এসেছি, সেটিও আর উপায় নেই। এখানে শুনে মনে হচ্ছে কমান্ডার একটি মেয়েকে আরো একটি মেয়ের সাথে বিয়ে দিবে। তো যাই হোক, এই সবকিছু শোনার পরে মুলান কমান্ডারকে আর কিছুই বলতে পারে না। তবে সে অনেক সাহস করেছিল বলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে সাহসই পায় না বলার। তো তারপরে সে কমান্ডারের কাছ থেকে চলে আসে। এরপরে সব যোদ্ধারা যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে মুলান খেয়াল করে বেশিরভাগ যোদ্ধারাই ভয় পাচ্ছে, কারণ এখানে থাকা বেশিরভাগ সৈনিকরাই প্রথমবার যুদ্ধ করতে এসেছে। আর সেই জন্যই মুলান তাদের উদ্দেশ্যে বলে, তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমরা সর্বদা একজন অপরজনকে সাহায্য করব। আর এই যুদ্ধে আমরা অবশ্যই জীবিত ফিরে আসব এবং আমাদের দেশের মাটিকে রক্ষা করবই। পরের দিন সকালেই যুদ্ধ শুরু হয়ে যায়। বড়ি খান তার ছোট্ট দলকে পেছন থেকে হামলা করার জন্য পাঠায়। আর এই জিনিসটা ট্রান নামের সৈনিকটি দেখে ফেলে। আর সেখানে মুলানকে ক্যাপ্টেন বানিয়ে বড়ি খানের ওই ছোট দলের পিছু নিতে বলে। তো সেই দলটি মুলানের প্রায় সব লোককেই মেরে ফেলে। আর যেই দুইজন বেঁচে ছিল তারা মুলানকে একা রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারপরেও মুলান কোনোই ভয় পায় না। সে বড়ি খানের ওই লোকদের পিছু নেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে একটি নির্জন জায়গায় পৌঁছায়। আর ঠিক তখনই সে ডাইনিটি তার উপরে আক্রমণ করে। এরপরে তাদের দুইজনের মধ্যে লড়াই হতে থাকে। তাদের লড়াই করার সময় সেই ডাইনিটি বারবার মুলানের নাম জিজ্ঞাসা করে, কিন্তু বারবারই মুলান তার ছদ্মবেশী সেলের নামটিই বলে। আর তখন সেই ডাইনিটি মুলানকে বলে, তুমি সম্রাটের সৈনিকদের সহজেই বোকা বানাতে পারো, কিন্তু আমাকে এত সহজে বোকা বানাতে পারবে না। আমি জানি তুমি ছেলে নও, তুমি একজন মেয়ে। আর তুমি তোমার নিজের সম্পূর্ণ শক্তি বের করতে পারছো না কেন জানো? কারণ তুমি মিথ্যা কথা বলে তোমার পরিচয় গোপন করেছ। আর এ কথা বলে ডাইনিটি মুলানের বুকে একটি চাকু ছুঁড়ে মারে। আর এর ফলে মুলান অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পরে মুলানের জ্ঞান ফিরে। আর আমরা দেখতে পাই মুলানের বুকে ছুরিটি এমনভাবে লাগানো হয়েছিল যেটা তার ড্রেস কেটে দিয়েছে। আর এখন তাকে একটি মেয়ের মতোই লাগছে। আর এটি দেখে মুলান ডাইনির সেই কথা মনে করতে থাকে যে সে একজন মেয়ে, কিন্তু সে ছেলে সেজে থাকার কারণেই তাকে সবসময় ভয় পেতে হচ্ছে এবং সে তার সঠিকভাবে প্রতিভা কাজে লাগাতে পারছে না। আর তার কোনো নির্দিষ্ট পরিচয় নেই। আর এই জন্যই সে তার সেরাটা দিয়ে যুদ্ধ করতে পারছে না। তখন সে ভাবে, আমি যদি আমার আসল রূপে থাকি তাহলে হয়তো আমি আমার সেরাটা দিয়ে যুদ্ধ করতে পারবো। তো তখন সে চিন্তা করে আমি সেই যুদ্ধে আমার আসল রূপেই ফিরে যাব। আর তারপরে সে সেনাদের কাছে পৌঁছায় এবং সে সেনাদের কাছে মেয়ে রূপেই পৌঁছায়। তখনই আমরা দেখি সেই ডাইনিটি সম্রাটের সৈনিকদের উপরে আক্রমণ শুরু করে দেয়। আর পাশাপাশি বড়ি খানের সৈন্যরাও তাদের উপরে আগুনের গোলা ছুটতে থাকে। মুলান তার সৈনিকদের বিপদ বুঝতে পেরে একটি টেকনিক বের করে। সে বড়ি খানের সৈনিকদের পেছনে গিয়ে তাদের উপরে আক্রমণ করে। আর তখন বড়ি খানের সৈনিকরা মনে করে তাদের পেছনে সম্রাটদের মনে হয় আরো কোনো দল আছে। তো সেখানেও তারা আগুনের গোলা ছুটতে থাকে। আর এখানে মুলানের ট্রিক্স ছিল, পাহাড়ের উপরে তো বরফ রয়েছে, ওইখানে যদি ওরা আগুনের গোলা ফেলে তাহলে তো পাহাড় ভেঙে বরফের তুফান চলে আসবে। আর কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি মুলানের কথাই ফলে যায়।
সেখানে বরফ ভেঙে তুফান চলে আসে, আর সেই তুফানে বড়ি খানের সকল সৈন্যদেরকে একদম ধূলিসাৎ করে দেয়। আর মুলান যখন সেখান থেকে ফিরে আসছিল তখন সে লক্ষ্য করে সেই ডাইনির জীবনটি ঝুঁকির মুখে, আর তারপরে মুলান সেই ডাইনিটির জীবন বাঁচায়। এরপরে সে তার সেনাবাহিনীর কমান্ডারের কাছে চলে আসে আর তাকে সব সত্য ঘটনা পরিষ্কারভাবে খুলে বলে, যেটা শোনার পরে সেনাবাহিনীর কমান্ডার মারাত্মকভাবে রেগে যায় আর মুলানকে সেনাবাহিনী থেকে বের করে দেয়। সেই কমান্ডারটি বলে, আর একবারও যদি তোমাকে আমাদের এই সেনাঘাটির আশেপাশে দেখি বা আমার চোখের সামনে পড়ো তাহলে তোমাকে জানে মেরে ফেলা হবে। তো এরপরে মুলান সেখান থেকে চলে আসে আর কিছুটা দূর যাওয়ার পরে সে খুব কান্না করতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে সেই ডাইনিটি চলে আসে আর বলে, তোমার আর আমার কাহিনী একদম সেম, তুমি একজন মহান যোদ্ধা আর কোনো এক সময় আমিও একজন মহান যোদ্ধাই ছিলাম, কিন্তু লোকেরা যখন আমার সম্পর্কে জানতে পেরেছে কিন্তু লোকেরা তখন আমাকে ডাইনি মনে করে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর তখন আমার ক্ষমতা দেখে বড়ি খান আমাকে আশ্রয় দিয়েছিল আর তার সেনাদের সাথে আমাকেও সামিল করেছিল। আর এই জন্য সেই ডাইনিটি বলে, আমি চাই তুমি আমার সাথে এক হয়ে যাও, মানে বড়ি খানের হয়ে লড়তে বলে আর কি। তারপরে ডাইনিটি বলে, তুমি কি জানো বড়ি খান যে তোমাদের সেনাদের উপরে আক্রমণ করেছিল এটা শুধুমাত্র একটা প্ল্যান। আসলে বড়ি খানের প্রধান উদ্দেশ্য ছিল তোমরা ওখানে ব্যস্ত থাকবে আর বড়ি খান এখানে তার আরো একটি দল নিয়ে গিয়ে রাজধানীতে যেয়ে সম্রাটকে মারবে, সেই জন্য সে তার সম্পূর্ণ সেনাদেরকে এখানে পাঠিয়েছে আর নিজে বের হয়ে গিয়েছে সম্রাটকে মারার জন্য। আসলে এই ডাইনির ব্যাপারটি নিয়ে আমরা একটু কনফিউজড, ডাইনি আসলে কার হয়ে কাজ করছে এটা একটু বোঝা মুশকিল, কারণ বড়ি খানের অনেক তথ্যই তো সে নিজে ফাঁস করে দিচ্ছে। তো এর মানে হচ্ছে ডাইনি কোনো পক্ষেরই ভালো চায় না। তো যাই হোক, এইসব কথা ডাইনির মুখ থেকে শোনার পরে মুলান সেই কমান্ডারের কাছে আবারও ফেরত চলে যায় এবং সে ডাইনির সব কথা তাকে খুলে বলে। আর এর পরেও কমান্ডার তার উপরে একদমই ভরসা করে না আর তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর ঠিক তখনই মুলানের যেসব বন্ধু সৈনিকরা ছিল তারা মুলানের পক্ষে এগিয়ে আসে আর তারা বলে, আমরা মুলানের উপরে বিশ্বাস করি, আমরা মুলানের পাশে আছি। আর তখন আচমকা কমান্ডারেরও মন চেঞ্জ হয়ে যায় আর কমান্ডার মুলানকে বলে, আচ্ছা তুমি যেমনটা ভেবেছো তেমনই হবে। এরপরে কমান্ডার মুলানকে তাদের বেস্ট সৈন্য সামন্তর দিয়ে সম্রাটকে রক্ষা করার জন্য পাঠিয়ে দেয়। আর অন্যদিকে কিন্তু রাজধানীতে বড়ি খান আর সেই ডাইনিও আক্রমণ করার জন্য পৌঁছে গিয়েছে আর সেখানে আমরা দেখি সেই ডাইনিটি সম্রাটদের লোকেদের একজনের রূপ ধারণ করে সম্রাটকে বলে, বড়ি খান শুধুমাত্র আপনার সাথে একা লড়াই করতে চাই, সেই লড়াই যদি আপনি বড়ি খানকে হারাতে পারেন তাহলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে। তো এই জন্য সম্রাট রাজি হয়ে যায় বড়ি খানের বিরুদ্ধে যুদ্ধ করতে আর এই রাজ্যের জনগণদের বাঁচাতে। আর বড়ি খান যে জায়গাটি যুদ্ধ করার জন্য সিলেক্ট করে রেখেছে সেই জায়গার উদ্দেশ্যে সম্রাট রওনা দিয়ে দেয়। আর তখনই আমরা দেখি বড়ি খান আসলে এখানে একটি ষড়যন্ত্র করেছে, সে সম্রাটের সকল রক্ষীকে মেরে সম্রাটকে বন্দি করে ফেলে। ততক্ষণে মুলানও সেই শহরে প্রবেশ করে ফেলেছে আর তখন আমরা দেখি মুলান সম্রাটের প্রাসাদে প্রবেশ করেছে আর সে সেখানে গিয়ে ডাইনিকে দেখতে পায়। আর মুলান সেখানকার পরিবেশ দেখে বুঝতে পারে তারা সম্রাটকে এখান থেকে সরিয়ে ফেলেছে। আর তখন মুলান ডাইনিকে জিজ্ঞেস করে, সম্রাট কোথায়? কিন্তু ডাইনিটি কিছুই বলে না, সে একটি পাখি হয়ে সেখান থেকে উড়ে যায়। আর তখনই মুলান তার পিছু নিতে থাকে আর এই ডাইনিটি কিন্তু মুলানকে জেনে শুনে তার পিছু নিতে দেয়, কারণ সেও চায় এই মেয়েটি সম্রাটের জীবন বাঁচাক। আর এই ডাইনিটি অর্থাৎ ইয়ানিয়ান সে এটিও জানে যে বড়ি খান একটি জঘন্য মানুষ, সে শুধু ধ্বংসই করতে জানে। আর সে এটাও জানে সেই ডাইনিটি অর্থাৎ ইউনিয়নের কাজ হয়ে গেলে সে তাকেও মেরে ফেলবে। আর ইয়ানিয়ান বর্তমানে মুলানকে আরো বেশি পছন্দ করে, কারণ সে হচ্ছে প্রথম মহিলা যোদ্ধা যে দেশের হয়ে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করছে। তো তারপরে আমরা দেখি সেই ডাইনিটি বড়ি খানের কাছে পৌঁছায়, তাকে মুলানের সম্পর্কে বলে যে বড়ি খান তোমার মতো একজন যোদ্ধা আসছে, সে অনেক বাহাদুর, যার সাথে লড়াই করলে তোমার বাহাদুরি নিমিষেই খতম হয়ে যেতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে সে একটি মেয়ে, আর তোমরা তো জানোই বড়ি খান একদমই মেয়েদেরকে দাম দেয় না। তখন সে অনেক রেগে যায় আর সে মুলানের দিকে একটি তীর ছুঁড়ে মারে। আর তখন ইয়ানিয়ান একটি পাখি হয়ে ওই তীরের সামনে যায় আর মুলানের জীবন বাঁচায় আর সে মুলানের কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে লড়াই শুরু হয়ে যায়, বড়ি খান আর মুলানের মধ্যে অনেক ফাইট হয়। আর ওই ফাইট চলার অবস্থায় বড়ি খান মুলানের তলোয়ারটি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় আর তখন মুলান নিরাশ হয়ে যায়
হতাশ হয়ে লড়াই থামিয়ে দেয়, কারণ সে নিরস্ত্র হয়ে গিয়েছে। আর তখন স্বয়ং সম্রাট তাকে বলে, তোমার ভেতরে আমি ফিনিক্স পাখির উদ্যমতা দেখেছি। মানে ফিনিক্স পাখির গল্প বলে যে যখন সব পথ বন্ধ হয়ে যায় সেখান থেকেও কিন্তু আবার নতুন করে শুরু করা যায়। আর এরপরে সম্রাট বলে, তুমি একজন মহান যোদ্ধা, আর একজন মহান যোদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে। আমার বিশ্বাস তুমি তলোয়ার ছাড়াও বড়ি খানকে হারাতে পারবে। আর এটি শুনে মুলান আবার উঠে দাঁড়ায় এবং বড়ি খানের মোকাবেলা করতে শুরু করে দেয়। দ্রুত ফাইট করতে করতে সে বড়ি খানকে নিচে ফেলে দেয়। তো যাই হোক, এরপরে আমরা দেখি বড়ি খান নিচ থেকে একটি তীর চালায় সম্রাটকে লক্ষ্য করে। আর ঠিক সম্রাট এমন একটি আকর্ষণীয় মোমেন্টে তীরটি ধরে ফেলে আর মুলানের দিকে কোনো একটি ইঙ্গিত দেয়, আর সেই তীরটি ওপরে ছুড়ে দিলে মুলান লাফ দিয়ে সেই তীরের লাথি দিয়ে বড়ি খানের বুকে ঢুকিয়ে দেয়, আর বড়ি খান সেখানেই মারা যায়। আর এরপরেই এই যুদ্ধ শেষ হয়ে যায় আর চারিদিকে লোকেরা খুশিতে নাচতে থাকে। আর তখন আমরা দেখি সম্রাট মুলানকে বলে সে তার উপরে অনেক খুশি আর সে তাকে তার স্পেশাল সেনাদের সাথে সামিল করতে চায়। আর এটি শুনে মুলান বলে সে এটি করতে পারবে না, কারণ এটি সম্পর্কে সে তার বাড়ির লোকজনদের কিছুই বলেনি, আর সেই জন্য তাকে আগে বাড়ি ফিরে যেতে হবে। আর এই কথা শুনে সম্রাট তাকে বাড়ি ফিরে যেতে বলে। এরপরে মুলান যখন বাড়িতে পৌঁছায় তখন মুলানকে দেখে তার বাড়ির লোকজন অনেক খুশি হয়। আর ঠিক তখনই মুলানের কমান্ডারও তার সৈন্যদেরকে নিয়ে সেখানে চলে আসে। আর এই সৈন্য সামন্তদের দেখে তো মুলানের বাবা আবার ভয় পেয়ে যায়। আর মুলানের বাবা মনে করে তারা হয়তো মুলানকে শাস্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু তখনই কমান্ডার বলে সম্রাট মুলানের বাহাদুরির জন্য অনেক খুশি হয়েছে এবং সম্রাট মুলানের জন্য খুশি হয়ে পুরস্কার পাঠিয়েছে। আর সেই পুরস্কারটি ছিল একটি তরোয়াল। তারপরে কমান্ডার বলে সম্রাট এখনো চায় মুলান তার সেনাদেরকে নেতৃত্ব দিক। আর এটি শুনে মুলান মুচকি হাসি দেয়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই ভিডিওটি একটি হলেও শেয়ার করবে। ভিডিওর কোন অংশ তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই ধরনের আকর্ষণীয় মুভি ও ড্রামা এক্সপ্লেন দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই ধরনের আকর্ষণীয় মুভি ও ড্রামা এক্সপ্লেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।